ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, তো আজকে আমাদের থার্ড লেকচার। মানে বেসিক্যালি দেখ, এটা কিন্তু আমি ক্লাসে পড়িয়েছি, জাস্ট রিভিশন টাইপের জিনিস থাকবে। যেটা বুঝতে পারবি না অবভিয়াসলি হোয়াটসঅ্যাপে মেসেজ করবি আমাকে। যারা নতুন স্টুডেন্ট তারা অবশ্যই ভালো করে স্টেপ ওয়াইজ দেখবি। কোনো প্রবলেম হলে ভয় পাবি না, দাদাকে মেসেজ করবি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? একদম কোনো ভয় পাবি না। ওকে, এই পার্টটা জানার জন্য কিন্তু এই যে লেকচার 1-2 যে দেখা বিশাল কিছু ইম্পর্টেন্ট এরকম কিন্তু নয়, ঠিক আছে? তো দেখ, প্রথমে হেডিং কর সবাই, সেটা হলো এরর অ্যানালিসিস। এই চ্যাপ্টারে আমরা এরর নিয়ে পড়বো। কি এরর নিয়ে পড়বো না, দেখ, কোনো কিছু যখন আমি মেজার করছি, মানে ত্রুটি নির্ণয়, যারা বাংলা ভার্সন তারা হেডিং করতে পারিস ত্রুটি। তাহলে আমরা যখন কোনো কিছু মেজার করছি, ধর প্র্যাকটিক্যাল করছি, লেন্থ মাপছি, কিছু একটা মাপছি, তাহলে অনেক রকমের এরর হতে পারে। তো প্রথমত এরর গুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর, মানে ইনস্ট্রুমেন্টে কোনো এরর আছে, যেটাকে আমরা যান্ত্রিক ত্রুটি বলছি। ধর ইনস্ট্রুমেন্টটা অনেকদিন ধরে ব্যবহার করছি, তাই সেটা খারাপ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো সেটা চেঞ্জ করা যায় না। সেটা চেঞ্জ করতে গেলে তোকে নতুন ইনস্ট্রুমেন্ট কিনতে হবে, পয়সা খরচা করবি, তাহলেই চলে আসবে। আর একটা হচ্ছে ম্যান মেড এরর, মনুষ্য সৃষ্ট। তাহলে ম্যান মেড এরর যেটা, সেটা কি হচ্ছে বল? সেটা হচ্ছে তুই রিডিং নিতে ভুল করছিস। মানে তুই হয়তো ভালো করে পরিষ্কার করে রিডিং দেখছিস না। তোর হয়তো দেখ, এই যে ধর একটা স্কেল আছে, স্কেলের রিডিংটা নেওয়া উচিত, এরকম অনেকগুলো দাগ আছে, নেওয়া উচিত কিন্তু এই দিকে লেখে, মানে কি একেবারে পারপেন্ডিকুলার। কিরকম নেওয়া উচিত বা পারপেন্ডিকুলার নেওয়া উচিত, কিন্তু তুই পারপেন্ডিকুলার না নিয়ে এই সাইড থেকে নিচ্ছিস বা এই সাইড থেকে নিচ্ছিস। তাহলে যেটা আসার কথা সেটা না এসে তার আশেপাশে ছোট দাগগুলো আসবে রিডিং এ। তাহলে আমার এখানে কিছু এরর হয়ে গেল। এই এররকে বলছি আমরা ম্যান মেড এরর। এই ম্যান মেড এরর মানে দূর করা যায়। ম্যান মেড এরর দূর করার জন্যই আমরা একটা জিনিসেরই ভ্যালু বারবার মাপি। আমি তো একবার মাপলেই হয়ে যেত, বোঝা গেল? আমি তো একবার মাপলে, ধর কোনো একটা কিছু লেন্থ মাপছি, সেই লেন্থটা সেই একবার মাপলেই হতো। কিন্তু আমরা এটা একবার না মেপে কতবার মাপছি বল? 5-6 বার রিডিং নেবো দেখবি প্র্যাকটিক্যালে। তার কারণটাই এটা, যাতে আমার ম্যান মেড এররটা যত কমানো যায় তত ভালো হয়। পরিষ্কার? বুঝতে পারলি? ওকে, এরপর আমরা দেখ যে জায়গাটা যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। যে তাহলে হচ্ছে ধর কোনো একটা প্র্যাকটিক্যালে আমি নিয়েছি, তাতে অনেকগুলো রিডিং পেয়েছি। সেই রিডিং গুলো কি কি? x1, x2, x3, x4, এরকম করে n বার নিয়েছি। তাহলে রিডিং কত হলো বল? xn। তাহলে অ্যাভারেজ ভ্যালু বা গড় মান যাকে বলছি আমরা, অ্যাভারেজ ভ্যালু বা গড় মান, সবসময় মনে রাখবি মাথায় বার সাইন দিয়ে রিপ্রেজেন্ট করে। মাথায় কি সাইন দিতে হয়? বার সাইন। সেটা কি হয়? এগুলোকে যোগ করতে হয়। তাহলে এগুলোকে যোগ করলাম, যোগ করে n দিয়ে ভাগ, যোগ করে কি বল? n দিয়ে ভাগ, যেরকম অ্যাভারেজ ভ্যালু শিখেছিস। তাহলে আমি পাশাপাশি একটা রিডিং, মানে একটা এক্সাম্পল চলছি। ধর কেউ কারো দৈর্ঘ্য মাপছে, তাহলে x1 এর ভ্যালু পেলো 5.01, একবার পেলি 5.00 সেন্টিমিটার, একবার পেলি 4.99 সেন্টিমিটার, আর একবার পেলি 5.02 সেন্টিমিটার। তাহলে তোর হিসাব অনুযায়ী অ্যাভারেজ কত বল? এইগুলোকে যোগ করব, যেহেতু 4টে রিডিং নিয়েছি, তাহলে কত দিয়ে বল? 4 দিয়ে ডিভাইড করব। তাহলে পেয়ে করলাম 5.005 সেন্টিমিটার। তাহলে আমার অ্যাভারেজ রিডিং বা আমার রিডিং কত আসলো বল? এক্স বার। তাহলে প্রথমবার কতটা ত্রুটি হয়েছে, যে ডেল্টা, ভালো করে দেখ, এই ডেল্টা সাইন দিয়ে আমরা কি বোঝাচ্ছি বল? প্রথমবারের ত্রুটি। তাহলে ডেল্টা x1 মানে হচ্ছে মড অফ x বার মাইনাস x1। ডেল্টা x2 মানে হচ্ছে মড অফ x বার মাইনাস x2। এরকম করে ডেল্টা xn মানে হচ্ছে মড অফ x বার মাইনাস xn। তাহলে ডেল্টা x1 মানে কিন্তু টোটাল এরর না। ডেল্টা x1 মানে, ভালো করে দেখ, এই যে এখান থেকে যদি তোরা ভাবিস যে ডেল্টা x1 কত, ডেল্টা x1 কত না 5.005 মাইনাস 5.01 তার মড। মানে কি, আমার রিডিং আসা উচিত ছিল কত বল? মানে আমি যে রিডিং গুলো নিয়েছি সেটা থেকে অ্যাভারেজ ভ্যালু একটা বার করেছি। এবার এই অ্যাভারেজ ভ্যালুর সাথে প্রতিটা ইন্ডিভিজুয়াল রিডিং এর কতটা ডেভিয়েশন আছে, প্রতিটা ইন্ডিভিজুয়াল রিডিং। যেমন দেখ, 5.005 এর থেকে 5.01 বাদ দেবো, 5.005 থেকে 5.00 বাদ দেবো, 5.005 থেকে 4.99 বাদ দেবো। আর এই জন্য দেখ মড সাইনটা দিয়েছি কেন? আমি যে অ্যাভারেজ ভ্যালুটা পেলাম, সেগুলো দেখ ইন্ডিভিজুয়াল রিডিং গুলোর থেকে বেশিও হতে পারে, আবার কম হতে পারে।
পড়িয়েছিলাম কি এরর হয় বল, পজিটিভ এরর বা নেগেটিভ এরর। তাহলে আমার যা ভ্যালু হচ্ছে অ্যাভারেজ, তার থেকে আমার রিডিংটা বেশি থাকতে পারে বা কম থাকতে পারে। বেশি মানে পজিটিভ এরর, কম মানে নেগেটিভ এরর। লাভ ক্ষতির মতো ভাব। অ্যাভারেজ যে ভ্যালুটা বার করছি সেটা হলো তোর মূলধন বা প্রিন্সিপাল, তার উপর প্রফিট হতে পারে, তারপর লসও হতে পারে। এই প্রফিট বা লসটাই হলো এরর। সেটাকে এর জন্য দেখ মড সাইন দিচ্ছি, ভালো করে লক্ষ্য করে দেখ, এটাতে খুব ভালো করে দেখতে পাবে। দেখ ভ্যালুটা এসছে 5.005, হ্যাঁ কি না? প্রথমটায় দেখ 5.01, মানে কি এটা কম, অ্যাভারেজ ভ্যালুটা কম। পরের বারেরটায় দেখ এটা বেশি, 5.005টা বেশি। তাহলে পরের বারে এরর কত বল, মড অফ 5.005 মাইনাস 5.00। তারপরের বারে এরর বল 5.005 মাইনাস 4.99। তাহলে তখনও 5.005 বড়। তারপরের বার বল 5. লাস্ট বার 5.005 মাইনাস 5.02, তখন কয়ে বড় বল, এটা বড়। তাই মড সাইন দেওয়া আছে। তাহলে এগুলো করলে তুই এক একটা ভ্যালু পাবি, সেগুলো করবি, আমি আর করলাম না, ঠিক আছে? ভ্যালু যোগ বিয়োগ তো আশা করি পারবি সবাই করতে। তাহলে এই যে ভ্যালুগুলো পেলি, এটা কিন্তু এরর বোঝাচ্ছে না, এটা কি বোঝাচ্ছে, প্রথমবারের এরর। এটা কি বোঝাচ্ছে, দ্বিতীয়বারের এরর। এটা কি বোঝাচ্ছে, তৃতীয়বারের এরর। এটা কি বোঝাচ্ছে, চতুর্থবারের এরর। ফোর্থ টাইমে কত এরর হলো। তাহলে এরকম ভাবে এন বার কত এরর হলো বোঝা গেল। তাহলে ক্লিয়ার? তাহলে অ্যাভারেজ এরর বা যাকে আমরা বলছি আসল এরর, অ্যাবসোলুট এরর, ঠিক আছে, আসল ত্রুটি বা প্রকৃত ত্রুটি লিখতে পারিস, সেটা কি, ডেল্টা এক্স বার। সেটা কি, এই যে প্রতিবার এরর হলো ডেল্টা এক্স ওয়ান, ডেল্টা এক্স টু, ডেল্টা এক্স থ্রি, এই করে সেই প্রতিটা এররকে যোগ করে তার অ্যাভারেজ, তার অ্যাভারেজ। তাহলে সবার ক্লিয়ার হলো? টোটাল এরর কি করে বার করব, আমি আবার আসছি। আগে রিডিং নেব, বোঝা গেল? কতগুলো রিডিং নেওয়া হলো, যেমন দেখ, তাহলে এটা যে টোটাল এরর কত হবে বল, টোটাল এরর কত হবে বল, ডেল্টা এক্স ওয়ান প্লাস ডেল্টা এক্স টু প্লাস ডেল্টা এক্স থ্রি প্লাস ডেল্টা এক্স ফোর বাই কত দিয়ে ভাগ হবে বল, 4 দিয়ে ভাগ। তুই উদাহরণ দিয়ে খেললেই ক্লিয়ার থাকবে। তাহলে আমাকে কতগুলো রিডিং নিলাম, তাদের অ্যাভারেজ ভ্যালু বার করলাম, সেটা হলো এক্স বার। ভালো করে প্রসেসটা শেখ, সেটা হলো এক্স বার। এক্স বার থেকে প্রতিটা যে রিডিং নিয়েছিলাম তাদেরকে বিয়োগ করে মড দেব, সেটা হলো কি, প্রতিবারের ইন্ডিভিজুয়াল এরর। তোকে যদি জানতে চাই তো প্রথমবার কতটা এরর হয়েছে, তাহলে এক্স বার মাইনাস এক্স ওয়ান। দ্বিতীয়বার কতটা হয়েছে, এক্স বার মাইনাস এক্স টু। এবার প্রতিবারের যে ইন্ডিভিজুয়াল এরর গুলো হয়েছে, সেই ইন্ডিভিজুয়াল এরর গুলোকে যদি আবার অ্যাভারেজ করি, তাহলে টোটাল এক্সপেরিমেন্টের টোটাল এরর পেয়ে গেলাম। ক্লিয়ার? ওকে। এরপর দেখ দু রকমের এরর আর আমাদেরকে পড়তে হবে। কি কি না, প্রথমে আমরা যে এররটাকে আসছি সেটাকে বলা হচ্ছে রিলেটিভ এরর। রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটি। তাহলে রিলেটিভ এররের কনসেপ্ট হচ্ছে কি না, কতটা এরর হয়েছে বাই আগে কতটা ভ্যালু ছিল, প্রফিট লসের মতো ভাব। এটা হলো নিচেরটা মূলধন, ক্লিয়ার, কতটা লাভ বা কতটা ক্ষতি হয়েছে, কতটা লাভ বা কতটা ক্ষতি হয়েছে, যে এরর কতটা হয়েছে। টোটাল এরর কিন্তু ইন্ডিভিজুয়াল না, কি এরর, টোটাল এরর। আর লাস্ট আমাদের পড়তে হবে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর মানে হচ্ছে শতকরা ত্রুটি। সেটা কি, রিলেটিভ এররকে কি করব, জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করব, শতকরা প্রকাশ যেরকম হয়। তাহলে দেখ পার্সেন্টেজ এরর আলাদা করে প্রকাশের কোনো ব্যাপার নেই, যা রিলেটিভ এরর তাই হলো পার্সেন্টেজ এরর, যা রিলেটিভ এরর তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই পার্সেন্টেজ এরর। তাহলে একটু রিক্যাপ দেখে নাও, একটু রিক্যাপ। তাহলে বলো, শুধু ডেল্টা জেড লেখা আছে, তাহলে কি বোঝাচ্ছে এটা বলো, অ্যাবসলিউট এরর। কি বোঝাচ্ছে, অ্যাবসলিউট এরর বোঝাচ্ছে। ডেল্টা জেড কে জেড দিয়ে ভাগ করলে কি এরর বোঝাচ্ছে, না রিলেটিভ এরর কে বোঝাচ্ছে। কি এরর বোঝাচ্ছে, রিলেটিভ এরর কে বোঝাচ্ছে। ডেল্টা জেড বাই জেড ইনটু 100 কি এরর বোঝাচ্ছে, না পার্সেন্টেজ এরর বোঝাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে শুধু ডেল্টা দিয়ে কি হয়ে যাবো, আসলে এরর কতটা, তাকে যদি তার ভ্যালু দিয়ে ভাগ করে দিই, এরর বাই তার অ্যাকচুয়াল ভ্যালু, এই যে নিচের গুলো কিন্তু কি ভ্যালু বল, অ্যাকচুয়াল ভ্যালু, তখন সেটা কি এরর হয়ে গেল, রিলেটিভ এরর। আর তাকে যখন আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, কি এরর হলো, পার্সেন্টেজ এরর। বোঝা গেল?
এবার আমার আসল জিনিস যে এররের অঙ্কগুলো করতে হবে, তার জন্য কি কি রুল আছে ভালো করে দেখ। ফার্স্ট রুল কি বলছে, যদি জেড মানে হয় এ প্লাস বি, তাহলে ডেল্টা জেড হবে ডেল্টা এ প্লাস ডেল্টা বি। ক্লিয়ার? আবার বলছি, ধর দুটো কোয়ান্টিটি এ আর বি, দুটো কোয়ান্টিটি এ আর বি, তাদের যোগ করলে তৃতীয় একটা কোয়ান্টিটি জেড তৈরি হতে পারে। তাহলে এর এরর ধর তুই জানিস, বি এর এরর ধর তুই জানিস, তাহলে জেড এর এরর কি হবে, ডেল্টা এ প্লাস ডেল্টা বি। নর্মাল যোগ করবো তাহলেই হবে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, দুটো রাশি যদি যোগ থাকে, দুটো রাশি যদি যোগ থাকে, তাহলে তাদের কি এরর বেরোবে, অ্যাবসোলুট এরর। মাথায় রাখবি, কি এরর বেরোবে, অ্যাবসোলুট এরর। তাহলে এখান থেকে কোশ্চেন আসছে যে তাহলে কি দাদা এই ক্ষেত্রে আমি রিলেটিভ এরর বার করতে পারবো না? পারবো। অ্যাবসোলুট এরর আলাদা করে বার করে নেব, ভ্যালু আলাদা করে বার করে নেব। রিলেটিভ এরর মানে তো এটা, রিলেটিভ এরর মানে তো এটা, এরর বাই আসল ভ্যালু। তাহলে এররকে আলাদা করে বার করব, আসল ভ্যালু আলাদা করে বার করব। তাহলে কত হবে, ডেল্টা এ প্লাস ডেল্টা বি বাই নিচে কত হবে বল, এ প্লাস বি। আলাদা করে করতে হবে, ফর্মুলা থেকে এটা আসবে। আর মাথায় রাখবি এটার পরের লাইন কিন্তু এটা না, ম্যাথামেটিক্সের হিসাবে এটা, এটা যদি সম্পর্কটা হয় তাহলে সেখান থেকে বলা যায় এররের সম্পর্কটা এরকম হবে। ম্যাথামেটিক্সে কিন্তু এটা বোঝাচ্ছে না যে এটার পরে, ম্যাথামেটিক্সে বোঝালে কি এটার পরের লাইন হট করে ডেল্টা এসে গেল, মনে হতেই পারে। ম্যাথামেটিক্যালি এটার পরের লাইন এটা না, এটা যদি কোনো সম্পর্ক হয়, আমি করাচ্ছি অঙ্ক, তাহলে এররের সম্পর্কটা এরকম হবে। বোঝা গেল? তাহলে একটা অঙ্ক করা যাক। বলা হচ্ছে আর্মস অফ রেক্ট্যাঙ্গেল, মানে কি বল, আয়তক্ষেত্রের বাহু। কি কি বলে দিয়েছে, 2 প্লাস মাইনাস 0.02 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 3 প্লাস মাইনাস 0.03 সেন্টিমিটার। বলছে ফাইন্ড সারকামফারেন্স, পরিসীমা নির্ণয় করো। কিন্তু আমাকে এখানে শুধু পরিসীমা বার করতে দিলেও আমি কিন্তু অনেকগুলোই বার করব, অনেক কিছুই বার করব। মাথায় রাখবি আমি কিন্তু অনেক কিছুই বার করব। কি কি? আচ্ছা আগে শেখ, এই যে এইভাবে লিখা দেওয়া যাচ্ছে এগুলোর মানে কি, এই যে এরকম প্লাস মাইনাস দিয়ে লেখা হচ্ছে এটার মানে কি দেখ। তাহলে এটার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখ এর আসল ভ্যালু 2 আর এ মাপতে গিয়ে এরর হয়েছে 0.02। তাহলে প্লাস মাইনাস দিয়ে যেটা লেখা সেটা এররকে বোঝাচ্ছে, হ্যাঁ কি না? যে এতটা বেশি হতে পারে বা বল এতটা, নিজেরা বল এতটা কি হতে পারে, বল কম হতে পারে। আমার সাথে ইন্টারাকশন, যদিও এটা রেকর্ডেড লাইভ ক্লাস, কিন্তু আমি যখন বলবো কি বল, তখন মন থেকে যা আসছে একটু বল। তাহলে ইন্টারাকশনটা থাকবে, যদিও রেকর্ডেড ক্লাস হোক লাইভ হোক, কিন্তু তাও এরকম ভাবে ইন্টারাকশন থাকবে, তাই পড়তে পড়তেই মুখস্থ হয়ে যাবে, ইন্টারেস্টও আসবে। নিজে যদি চুপচাপ শুধু শুনে যাচ্ছিস, মুখে বল না কি আছে, বাড়িতে তো আর কেউ বার করে দেবে না, পাগল ভাববে না। ঠিক আছে? তাহলে এরকম, তাহলে বল বি এর আসল ভ্যালু কত বল, 3, আর এরর কত বল 0.03, এরর কত বল 0.03। আচ্ছা বল, তাহলে অঙ্কটার কি বার করতে দিয়েছে, সারকামফারেন্স বা পরিসীমা। তো পরিসীমাকে ধর জেড বলে ধরলাম, জেড। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হয়, 2 ইন্টু এ প্লাস বি। তাহলে জেড এর আসল ভ্যালু কত, তখন তাহলে কি হবে বল, এ আর বি এরও কি বসাবো, আসল ভ্যালু বসাবো। এর আসল ভ্যালু কত 2, বি এর আসল ভ্যালু কত বল 3। তাহলে 2 প্লাস 3, তাহলে টোটাল করলে কত পেলাম বল 10। এটা আসল ভ্যালু পেয়ে গেলাম। এবার এরর, এরর মানে দেখ ডেল্টা জেড দিয়ে দিলাম, যোগ আছে, তাহলে কি এরর বেরোবে, অ্যাবসোলুট। কি এরর বেরোবে, অ্যাবসোলুট। 2 2 এর মধ্যে থাকলো, এখানে কি হবে ডেল্টা এ প্লাস ডেল্টা বি। তাহলে ডেল্টা এ কত বলা আছে 0.02, ডেল্টা বি কত বলা আছে 0.03। তাহলে 2 ইন্টু 0.02 প্লাস 0.03, তাহলে কত আসলো 2 ইন্টু 0.05, তাহলে বেসিক্যালি কত আসলো বল 0.1। তাহলে পরিসীমাটাকে কিভাবে লেখা গেল, 10 প্লাস মাইনাস 0.1 এত সেন্টিমিটার। ক্লিয়ার? যেখানে আসল ভ্যালু 10 আর সেটা মাপতে এরর কত হয়েছে বল 0.1। দুইটা কেন থেকে গেল বুঝতে পেরেছিস, দুইটা তো ছিলই কনস্ট্যান্ট হিসাবে। এবার এই অঙ্কে দেখ, এই অঙ্কে ধর এটা বার করতে দিলে এইভাবে করে দিলি, কিন্তু এই অঙ্কে যদি তোকে বলতো পার্সেন্টেজ এরর বার করো, ডাইরেক্ট বলতো পার্সেন্টেজ এরর অফ সারকামফারেন্স,
পরিসীমার শতকরা ত্রুটি কত, এটা জানতে চেয়েছে। পরিসীমাটা কত জানতে চাইনি, মানে এটা যে তুই লিখলি, এখানে কি লিখলি, এই আসল ভ্যালু আর এটা এরর, তাহলে এটা আসল ভ্যালু আর এটা আসল এরর, বা যেটাকে আমরা অ্যাবসলিউট এরর বলছি 0.1। কিন্তু তোকে কোশ্চেনে কি জানতে চেয়েছে বল, রিলেটিভ। তাহলে রিলেটিভ এরর মানে কি, ডেল্টা জেড বাই জেড, এই যেটার উত্তর। তাহলে বল ডেল্টা জেড কত এসছে, 0.1, আর জেড মানে কি ছিল, আসল ভ্যালু, তাহলে কত হলো 10, তাহলে 0.01। এটা কি আসলো বল, রিলেটিভ এরর আসলো। কি আসলো বল, রিলেটিভ এরর আসলো। রিলেটিভ থেকে পার্সেন্টেজ কিভাবে নিয়ে যাব, একটু আগে এসে গেলাম, বল 100 দিয়ে গুণ করব। তাহলে তোরা মাথায় রাখ সব সময়, তাহলে কত উত্তর আসলো বল, 1%। মাথায় রাখ, রিলেটিভ এরর আর পার্সেন্টেজ এরর সেম জিনিস। রিলেটিভ এরর আর পার্সেন্টেজ এরর কি বল, পুরো সেম জিনিস, পুরো সেম, কিচ্ছু আলাদা নয়। রিলেটিভ এরর বার করে নিলে তুই 100 দিয়ে গুণ করলেই না পৌঁছে যাবি। ক্লিয়ার, বোঝা গেল। যোগ থাকলে কি করব, তাহলে আবার বলছি, যোগ থাকলে কি হবে, কি এরর বেরোবে, রিলেটিভ। কি এরর বেরোবে, রিলেটিভ বেরোবে না, কিন্তু এরর বেরোবে না, রিলেটিভ বেরোবে না, কি বেরোবে, অ্যাবসলিউট। কি বেরোবে, অ্যাবসলিউট। বোঝা গেল। তোকে যদি রিলেটিভ করতে হয় তুই বার করতে পারবি, এরকম না যে তুই বার করতে পারবি না। তুই বার করতে গেলে তোকে কি করতে হবে না, আলাদা করে ক্যালকুলেট করতে হবে। তোকে আলাদাভাবে আসল ভ্যালু পাবি, আলাদাভাবে অ্যাবসলিউট এরর পাবি। দুটোকে ভাগ করে রিলেটিভকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ। আর একটা অঙ্ক দেখা যাক। বলছে R1 ইকুয়াল টু 5 প্লাস মাইনাস 0.05 এত ওহম, আর R2 ইকুয়াল টু 7 প্লাস মাইনাস 0.07 ওহম। দুটো রোধ বলে দিয়েছে, ঠিক আছে। বলছে ফাইন্ড আউট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন সিরিজ কম্বিনেশন। তোরা মনে রাখবি 9, 10-এ যা পড়বি বা 11-এ যা পড়বি তার ফর্মুলার উপরই কিন্তু অঙ্ক আসবে, মাথায় রাখ। মানে যা পড়ে এসছিস 9, 10 বা 11, 12, তাহলে শ্রেণী সমবায় তুল্যাঙ্ক রোধ কত, এরকম জানতে চেয়েছে। তাহলে আগে ওপরটার থেকে ইনফরমেশন নে। তুই কি ইনফরমেশন পাচ্ছিস দেখ। R1 এর আসল ভ্যালু 5, R1 মাপতে এরর কত হয়েছে 0.05, R2 এর আসল ভ্যালু 7, R2 মাপতে এরর কত হয়েছে বল 0.07। তাহলে তোকে জানতে চেয়েছে কি, শ্রেণী সমবায়। তোকে জানতে চেয়েছে কি বল, শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায়ের আগে ফর্মুলা ভাব, কি পড়েছিলি, শ্রেণী সমবায় রেজিস্ট্যান্স বা সিরিজে কি হয়, রেজিস্ট্যান্স যোগ হয়, কি হয় বল, সরি, যোগ হয়। তাহলে RS ইকুয়াল টু কত হবে বল, R1 প্লাস R2। তাহলে যেহেতু R1 R2 এর আসল ভ্যালু বলা আছে, তুই RS এর আসল ভ্যালু পেয়ে যাবি। আসল ভ্যালু গুলো বসিয়ে কত পেলি বল, 12। আর এরর পেয়ে যাবি, এররের ফর্মুলা কি বল, ডেল্টা R1 প্লাস ডেল্টা R2। তাহলে কত আসছে 0.05 প্লাস 0.07 মানে 0.12। তাহলে RS কে কিভাবে লেখা যায়, তার আসল ভ্যালু 12 আর এরর কত হয়েছে 0.12 এত ওহম। এই অঙ্কটাতেই যদি বলতো পার্সেন্টেজ এরর বার করো, এই অঙ্কটাতেই যদি বলতো পার্সেন্টেজ এরর বার করো, তাহলে কি করতিস বল, ডেল্টা RS বাই RS করতিস, করে যা পেতিস তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতিস, তাহলেই এটা কি এরর বোঝাতো বল, পার্সেন্টেজ এরর বোঝাতো। বোঝা গেল। তাহলে যোগ থাকলে এরর ক্যালকুলেশন কিভাবে হবে, ক্লিয়ার। আর একটা অঙ্কে দেখ, ধর তোকে এরকম ভাবে বলা নেই, অঙ্কটা এরকম ভাবে বলা, থার্ড অঙ্ক, যে error in A and B is 2% and 3%. Find error in Z. এখানে পাশে সম্পর্কটা লেখা আছে, Z মানে হচ্ছে A প্লাস B। তাহলে ভালো করে কোশ্চেনটা বাংলায় লিখতে পারবি, A ও B এর ত্রুটি যথাক্রমে 2% ও 3% হলে Z এর ত্রুটি নির্ণয় করো, ব্র্যাকেটে Z মানে হলো A প্লাস B। ঠিক আছে। তাহলে ভালো করে দেখ, এখানে কি আগের অঙ্ক দুটোর সাথে এই অঙ্কটার পার্থক্য বোঝ। আগের অঙ্ক দুটোতে যাদেরকে আমরা যোগ করছিলাম তাদের দেখ ইন্ডিভিজুয়াল অনেক ইনফরমেশন অঙ্কে গিভেন ছিল, আসল ভ্যালু ছিল আর এরর আবার আলাদা করে বলা ছিল।
তাই অনেক কিছু বার করতে পারছিলাম। কিন্তু এখানে যাদের ইনফরমেশন গিভেন এ আর বি, তাদের কিন্তু দেখ আসল ভ্যালু বলা নেই। কি বলা আছে বল? পার্সেন্টেজ এরর। কি বলা আছে? মানে শুধু এররটাই বলা আছে। তাহলে পাশের সাইডে তোদের শিখেছি ক্লাউড বানিয়ে লিখে রাখবি ছোট্ট নোট করে, কি যে যদি কি বলা থাকে অঙ্কে পার্সেন্টেজ এরর বলা থাকে, যদি কি দেওয়া থাকে বল? পার্সেন্টেজ এরর গিভেন থাকে, দেন কিন্তু আনসার কি বল? অলওয়েজ কি হবে? পার্সেন্টেজ এররই বেরোবে। অলওয়েজ কি হবে বল? পার্সেন্টেজ এররই বেরোবে। বোঝা গেল কি গেল না? ক্লিয়ার? কারণ তুই তো আসল ভ্যালু জানিসই না এ বি, তাই তুই কোনোদিনই জেড এর আসল ভ্যালু মাপতে পারবি না। আগের বারের গুলোতে কি হচ্ছিল দেখ, আগের অঙ্কটা বা এই সিরিজের অঙ্কটা যেটাই বলিস না কেন, কি হচ্ছিল? যেহেতু এই দেখ আসল ভ্যালু গুলো গিভেন ছিল, তুই তাই আসল ভ্যালু আলাদা করে বার করছিলিস, এরর আলাদা করে বার করছিলিস। ক্লিয়ার? কিন্তু যেহেতু এখানে তুই আসল ভ্যালু বলা নেই, তাই কোনোদিনই করতে পারবি না। তাহলে সম্পর্কটা কি আছে? জেড ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে শুধু কি বেরোবে? ডেল্টা জেড ডেল্টা এ প্লাস ডেল্টা বি। কি হলো? ডেল্টা এ প্লাস ডেল্টা বি। যদি এরকম অঙ্ক আসার চান্স খুবই কম, ঠিক আছে? এরকম অঙ্ক আসার চান্স নেই বললেই চলে, হয় না এরকম অঙ্ক। তোকে যখনই যোগ বিয়োগ পাইবে তখন এরকম বলে দেবে। এটা অ্যাকচুয়ালি গুণ ভাগ দিলে বলে দেয়, গুণ ভাগ হলে এটা বলে দিত। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে কি হলো? ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু কত পেলাম? ডেল্টা এ প্লাস ডেল্টা বি বাই এ প্লাস বি। ব্যাস, এরকম রেখে দিতে হবে। অঙ্কটা আমার কমপ্লিট করা যাবে না। এই অঙ্কটা কি আছে বল? ভুল আছে। বুঝতে পারলি? কোন কোন অঙ্ক বুঝতে পারবো ভুল আছে বা ঠিক আছে, দুটোই আমি করিয়ে রাখলাম। যোগ বিয়োগে এরকম পার্সেন্টেজ বলে দিলে বার করা যাবে না। শুধু পার্সেন্টেজ বলে দেবে, যোগ বিয়োগে বলছি, আমি বলছি না হবে না। এটা গুণ থাকলে হতো, আসছি সেটা দেখাচ্ছি। এরকম হবে না। কেন? দেখ, এই যে এর এরর 2% বলেছে, তো বি এর এরর 3% বলেছে। অনেকেই হতে পারছে কেন এর এরর 2% বলো দাদা বলা, তাহলে 2 বসায় এটা 3 বসায়, 2 + 3 5 হয়ে যাবে না। এই যে এর এরর 2% বলা, ডেল্টা এ বাই এ 2 বলা আছে, তাই পার্সেন্টেজ এরর মানে কি বোঝালাম? এরর বাই আসল ভ্যালু, হ্যাঁ কি না? এরর বাই বল আসল ভ্যালু। তাহলে 2টা কার ভ্যালু? ডেল্টা এর ভ্যালু 2 না, ডেল্টা এ বাই এ। সিমিলারলি ডেল্টা বি বাই বি এর ভ্যালু কত বল? 3। কিন্তু সেটা কি কোনোভাবে এখানে আনতে পারছিস? দেখ, এটাকে যদি তুই ভাগও করে দিস, কি আসছে? ডেল্টা এ বাই এ প্লাস বি প্লাস ডেল্টা বি বাই এ প্লাস বি। আসছে না? তাই যোগ বিয়োগে শুধু পার্সেন্টেজ কোনোদিনই তোকে বলে দেবে না, এরকম হতে পারে না অঙ্ক। ক্লিয়ার? এই ছোট জিনিসগুলোও কিন্তু আমি, ছোট ছোট জিনিস কোনটা হতে পারে না সেটা বলে দিলাম, যাতে আমার অ্যাসার্টেন রিজনের সুবিধা হয়। অ্যাসার্টেন রিজন তাহলে কি আসতে পারে এখান থেকে? এমসিকিউ যে যোগের অঙ্কে যদি পার্সেন্টেজ এরর বলে দেয়, তাহলে কি আমি এরর বার করতে পারবো? উত্তর হবে না, বার করতে পারবো না। যদি যোগের সম্পর্কে বলে দেয়, সম্ভব না বার করা। বুঝতে পারলি তো? এই যে এটা ভাঙলে কি আসছে? ডেল্টা এ বাই এ প্লাস বি ডেল্টা বি বাই এ প্লাস বি। এটাকে তো তুই 2 বসাতে পারিস না, ডেল্টা এ বাই এ 2। তাহলে কোন টাইপের অঙ্কে কি হবে? ক্লিয়ার? তাহলে আরেকবার লাস্ট টাইম রিভাইজ করছি, বলো। একটা রাশি এ, একটা রাশি বি, তাদের যোগ করে যদি আরেকটা পাওয়া যায় জেড, তাহলে কি এরর বেরোবে? প্রথমে বলো ডেল্টা জেড। কি হবে? ডেল্টা এ প্লাস ডেল্টা বি। দুটোকে যদি ভাগ করো তাহলে কি এরর বেরোবে বলো? রিলেটিভ এরর। তাহলে যেখানে কিনা সবার ভ্যালু তোকে গিভেন থাকবে। বুঝতে পারলি? সবার ভ্যালু কি থাকবে বল? গিভেন থাকবে। তাহলে এটা গেল কি দেখ? যোগ। এরপর আসছি রুল নাম্বার 2, বিয়োগ। জেড ইকুয়াল টু এ মাইনাস বি, তাহলেও আবার কি এরর বেরোবে? অ্যাবসলিউট এরর। ডেল্টা এ প্লাস ডেল্টা বি। অনেকের মনে হতে পারে দাদা ভুল লিখলে। ভুল লিখিনি, সম্পর্কটা এ মাইনাস বি ঠিকই, কিন্তু যখন এরর বার করব মাথায় রাখবি এরর কখনো বিয়োগ হয় না। তাহলে এরর সবসময় কি হবে বল? প্লাস দেবে। এরর সবসময় কি দেবে বল? প্লাস দেবে। কেন? একটু নিজে মানে ফিজিক্যালি ভাবার চেষ্টা কর। দেখ, ধর একটা প্র্যাকটিক্যাল করছিস, দুটো জিনিস মাপছিস, লেন্থ মাপছিস, একটা লেন্থ মাপলি এ, একটা লেন্থ মাপলি বি। তাহলে এ মাপতে গিয়ে কিছু এরর হয়েছে, বি মাপতে গিয়ে কিছু এরর হয়েছে, তাহলে টোটাল পুরো প্র্যাকটিক্যালটার এরর কত? এ মাপতে যা এরর হয়েছে প্লাস বি মাপতে যা এরর হয়েছে না, এ বি সব। আমি এই সম্পর্কটাকে ভুল বলছি না, এ থেকে বি বাদ দিলে জেড হয়, ঠিকই কথা। কিন্তু এর যা এরর, বি এর যা এরর,
ভালো করে বোঝ, এর মাপতে গিয়ে প্র্যাকটিক্যালটা এতে কিছু এরর হয়েছে, বিতে কিছু এরর, তাহলে পুরো প্র্যাকটিক্যালটা এরর কি এর এরর মাইনাস বি হবে না? তাই বারবার বলছি এটা থেকে কিন্তু এটা আসছে, এটা যতক্ষণ ভাবতে থাকবি ততক্ষণই ভুলটা হবেই। ওটা থেকে ওটা আসেনি, সম্পর্ক যদি এটা হয় তার এররের সম্পর্ক এটা হবে কি, এরর কখনো বাদ যাবে না, এরর সবসময় কি হবে, যোগ হবে। যেটা বললাম যে তাহলে মোট এরর কত, এতে কতটা এরর হচ্ছে পাই বিতে। ধর তুই কোনো কিছু একটা লেন্থ মাপছিস, দুটো লেন্থকে বিয়োগ করছিস, তাহলে L1 দুটো স্কেল আছে বা দুটো রড আছে, দুটো লেন্থ আলাদা আলাদা মেপে তাদেরকে বিয়োগ করছিস। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার সবাই? দুটো আলাদা আলাদা রডের লেন্থকে মেপে বিয়োগ করছিস, তাহলে L1 মাপতে গিয়ে কিছু এরর হলো, L2 মাপতে গিয়ে কিছু এরর হলো, তাহলে তুই যে পুরো প্র্যাকটিক্যালটা করলি সেখানে তাহলে L1 এর এরর প্লাস L2 এর এরর না? তাহলে ভালো করে এখানটা বুঝ, তাহলে যদি রিলেটিভ এরর বার করি তাহলে কারণ কি, এরর বাই আসল ভ্যালু, তাহলে এররে কিন্তু প্লাস সাইন, আসল ভ্যালুতে কিন্তু যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটাই চলবে, আসল ভ্যালুতে কিন্তু যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটাই চলবে। ক্লিয়ার? তাহলে অঙ্ক করা যাক। ধর বলছে একটা রডের লেন্থ 5 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, আর একটা রডের লেন্থ 2 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার। তোকে বললো ফাইন্ড রিলেটিভ এরর অফ ডিফারেন্স অফ লেন্থ, দৈর্ঘ্যের, বাংলায় লিখবি L1 L2 লেখার পর দৈর্ঘ্যের পার্থক্যের আপেক্ষিক ত্রুটি কত। তাহলে আগে বল দৈর্ঘ্যের পার্থক্য বলেছে, তার মানে কাকে কাকে বিয়োগ করবো বল, ওটাকে মনে মনে জেড ধরে নিলাম, তাহলে জেড কত, L1 মাইনাস L2, L1 এর ভ্যালু কত বলা 5 আসল ভ্যালু, L2 এর ভ্যালু কত বলা বল 2, তাহলে আসল ভ্যালু জেড এর কত পেয়ে গেলাম বল, পরিষ্কার 3। আবার এটা থেকে এই সম্পর্ক যদি লিখি তাহলে কি হবে, ডেল্টা L1 প্লাস ডেল্টা L2, তাহলে কত হলো 0.05 প্লাস 0.02, কত দাঁড়ালো 0.07। কি এরর বার করতে দিয়েছে, পার্সেন্টেজ বলেনি কিন্তু, শুধু রিলেটিভ। তাহলে রিলেটিভ মানে কি, এরর বাই আসল ভ্যালু, তাহলে এরর কত 0.07, আসল ভ্যালু কত বল 3, এরকম করেই রেখে দেবো। আর এটাই যদি পার্সেন্টেজ জানতে চাইতো এটাকেই লাস্টে আবার কত দিয়ে বল 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম সেম অঙ্কে। তাহলে দেখতে পেলি আসল ভ্যালু বার করার সময় নর্মাল যা সম্পর্ক ছিল সেটাকেই রাখলাম, কিন্তু যখন এরর বার করলাম দুটোকে যোগ করলাম ইন্ডিভিজুয়ালি। এরর মাথায় রাখবি, মাথায় একটাই রাখবি, এরর কখনো বিয়োগ হয় না। তাহলে আমায় বল জেড এর ভ্যালু a প্লাস বি, আবার রিক্যাপ, তাহলে ডেল্টা জেড কত হবে, ডেল্টা এ প্লাস ডেল্টা বি। জেড এর ভ্যালু a মাইনাস বি, তাহলেও ডেল্টা জেড কত হবে বল, ডেল্টা এ প্লাস ডেল্টা বি। বোঝা গেল? কিন্তু জেড এর আসল মানগুলো কিন্তু যা সম্পর্ক সেটা মেনটেন করেই বেরোবে, এররের সম্পর্কটাতে প্লাস প্লাস হবে, মাঝখানে প্লাস থাকলেও প্লাস, মাঝখানে মাইনাস থাকলেও প্লাস, কিন্তু আসল সম্পর্ক কোনো চেঞ্জ হয়ে যাবে না, বা আসল ভ্যালু বার করার সময় কোনো চাপ নেই। তাহলে যোগ বিয়োগ গেল। এরপর দেখ রুল নাম্বার 3, অবভিয়াসলি বুঝতে পারছো, এবং এটা সব থেকে ইম্পর্টেন্ট রুল, যে গুণ ভাগ, গুণ আর ভাগ কি আছে একেবারে শেখাচ্ছি, গুণ ভাগটা দুটো একসাথে, জেড ইকুয়াল টু a টু দি পাওয়ার p b টু দি পাওয়ার q, ধর এইভাবে আছে, মানে দেখ সবসময় যে এ বি হবে এরকম তো না, এ স্কোয়ার বি স্কোয়ার হতে পারে, এ স্কোয়ার বি গুণ থাকতে পারে, এ কিউব বি থাকতে পারে। তখন মনে রাখবি কি এরর বেরোবে, রিলেটিভ এরর। কি এরর বেরোবে, রিলেটিভ এরর, আর পাওয়ারটা সামনে নেমে আসবে, পাওয়ার গুলো সামনে নেমে আসবে, এইটা হলো ফর্মুলা। তখন কিন্তু অ্যাবসলিউট এরর বেরোবে না, কি এরর বেরোবে, রিলেটিভ এরর। তখন কিন্তু অ্যাবসলিউট এরর বেরোবে না, কি এরর বেরোবে, রিলেটিভ এরর, আর পাওয়ারটা সামনে নেমে আসবে, পাওয়ারটাই দেখ এর পাওয়ার কত ছিল পি, পিটা সামনে নেমে আসলো ডেল্টা এ বাই এ, এটা যত করবি তত বুঝে যাবি, ঠিক আছে। বি এর এরর কত আছে বল, কিউ সামনে নেমে আসলো, কিউ ডেল্টা বি বাই বি। মানে একটা উদাহরণ করছি তাহলে তোরা বুঝতে পারবি। দেখ ধর তোকে বলা আছে জেড ইকুয়াল টু এ স্কোয়ার বি, তাহলে কি করবি, গুণ আছে আগে দেখে নিলি, গুণ আছে, তাহলে কি এরর বেরোবে, মনে রাখ কি এরর বেরোবে, রিলেটিভ এরর। ফর্মুলা থেকে কি এরর বেরোবে, রিলেটিভ এরর। ডেল্টা জেড বাই জেড কি এরর, রিলেটিভ, পাওয়ার গুলো সামনে, তাহলে 2 নেমে আসলো। এবার এর এরর কত, দুটো সব বাদিকটা রিলেটিভ নিলে ডান দিকটাও রিলেটিভই লিখবো,
পাওয়ারটা 2 নামলো, এটা কত এলটা, আর মাঝে মাঝে কি চলবে বল প্লাস, কিছু নেই মানে বি এর পাওয়ার কত বল 1, 1 ইন্টু ডেল্টা বি বাই বি। বোঝা গেল? এটা একটা এক্সাম্পল। যদি এরকম থাকতো জেড ইকুয়াল টু এ বি কিউ, তাহলে গুণ আছে, এ আর বি কিউ গুণ আছে, তাহলে কি এর আর রিলেটিভ, এর পাওয়ার কিছু নেই মানে কত 1, 1 ইন্টু ডেল্টা এ বাই এ, বি এর পাওয়ার 3, তাহলে 3 ইন্টু ডেল্টা বি বাই বি। বোঝা গেল? তাহলে সাইডে একটু রিভাইজ করে দিচ্ছি আমি, বা কনসেপ্ট খাতায় আলাদা করে যে কনসেপ্ট খাতা বানাতে বলেছি, সেখানে কি কনসেপ্ট? প্রথম কনসেপ্ট, যোগ বা বিয়োগ থাকলে কি এরর বেরোবে? রিলেটিভ এরর বেরোবে, হ্যাঁ কি না? তোকে আলাদা করে, সরি রিলেটিভ বলছি, আমার ভুল, অ্যাবসোলিউট এরর বেরোবে, তোকে আলাদা করে রিলেটিভ এরর বার করে নিতে হবে, তোকে আলাদা করে রিলেটিভ এরর বার করে নিতে হবে, করা যাবে। অন্যদিকে গুণ বা ভাগ থাকলে, ভাগ আসছি একই নিয়ম, থাকলে ডেল্টা জেড বাই জেড বেরোবে, মানে কি এরর বেরোবে বল? রিলেটিভ বেরোবে। ফর্মুলা থেকে কি এরর বেরোবে? রিলেটিভ। চলে সবার ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আরেকবার বলছি, ধর দুটো যোগ আছে, কি এরর বেরোবে? অ্যাবসোলুট, আলাদা করে আবার রিলেটিভ। বিয়োগ আছে, কি এরর বেরোবে? অ্যাবসোলুট, আলাদা করে তোকে রিলেটিভ। গুণ, প্রথম থেকে কি বেরোবে? রিলেটিভ। ভাগ, প্রথম থেকে কি বেরোবে বল? রিলেটিভ। এইখানে অ্যাবসোলুট যদি বার করতে চাস, তোকে এই নিচের ভ্যালুটা দিয়ে গুণ করতে হবে। আসছি, আমরা অঙ্ক করবো তখন বুঝে যাবো। ক্লিয়ার? এবার যোগের যা নিয়ম, ভাগেরও তাই নিয়ম। ধর 4 নম্বর রুল, ধর দুটো রাশি ভাগ আছে, এই যে a টু দি পাওয়ার p প্লাস b টু দি পাওয়ার q ভাগ আছে, তো ভাগের আলাদা করে আমি নিয়ম মুখস্থ রাখতে বারণ করি। কি বলি? যে এটাকেই তুলে নিবি ওপরে, গুণের ভাষায় লিখবি। কি করবি বল? যখনই ভাগ থাকবে গুণের ভাষায় লেখ। তাহলে a টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার কত? মাইনাস q। তাহলে a টু দি পাওয়ার p এর সাথে b টু দি পাওয়ার q ভাগ আছে, এটা না ভেবে a টু দি পাওয়ার p এর সাথে b টু দি পাওয়ার মাইনাস q গুণ আছে, এরকম ভাবা যেতে পারে। a টু দি পাওয়ার p এর সাথে b টু দি পাওয়ার মাইনাস q গুণ আছে, এরকম ভাবা যেতে পারে। তাহলে বলো ডেল্টা জেড বাই জেড, কি এরর? গুণ যেহেতু, তাহলে রিলেটিভ এরর। আর কি বললাম? পাওয়ার গুলো সামনে নেমে আসবে, তাহলে এর পাওয়ার পি আছে, নেমে আসলো। আর কি হবে? যোগ। এবার ভালো করে দেখ, বি এর পাওয়ার কত আছে? মাইনাস কিউ। বি এর পাওয়ার কত আছে বল? মাইনাস কিউ। তাহলে সবার মনে হবে কত নেমে আসবে? মাইনাস কিউ নেমে আসবে, মাইনাস না প্লাস হয়ে নেমে আসবে। কারণ কি বললাম? এরর কখনো বাদ যায় না, এরর কখনো বাদ যায় না। তাহলে এইখানে কনসেপ্টটা লিখে রাখ। কি কনসেপ্ট লিখবো যাতে আমার পরে অসুবিধা না হয়? পাওয়ারে নেগেটিভ থাকলেও এরর ক্যালকুলেশনের সময় পজিটিভ হয়ে পাওয়ার নামবে। ক্লিয়ার? বোঝা গেল? আর এটার কনসেপ্টটা কি? যে শুধু পাওয়ার গুলো কি হবে বল? নেমে আসবে। তাহলে পরে তুই এইটুকুনি দেখলেই তোর মনে পড়ে যাবে, এত কিছু দেখার দরকারই নেই। তাহলে বল, গুণ থাকুক বা ভাগ থাকুক, তাকে কার ভাষায় লিখবো? গুণের ভাষায়। দিয়ে কি এরর বেরোবে বল? রিলেটিভ এরর। আর কি হবে? প্রতিটাতে কি হবে বল? পাওয়ার নেমে আসবে। পাওয়ার যদি নেগেটিভও হয়, তাহলেও কিন্তু কি হয় নেমে আসবে বল? পজিটিভ হয়ে নেমে আসবে। নেগেটিভ হলেও কি হয় নেমে আসবে বল? পজিটিভ হয়ে নেমে আসবে। একটা অঙ্ক করানো যাক। ধর তোকে বলেছে p ইকুয়াল টু a কিউব b স্কোয়ার বাই রুট c ইন্টু d, এরকম বলা আছে। তোকে বলছে এরর ইন a b c d আর 1%, 2%, 4%, 3%, ফাইন্ড এরর অফ p। আগে তুই নিজে বল এখানে এরর গুলো কিসে দেওয়া? পার্সেন্টেজে। তাহলে তোর উত্তরও কিসে বেরোবে বল? পার্সেন্টেজে। বলবি বোঝা গেল না? এই যে একটু আগে আমি একটা স্লাইডে লেখালাম, কি যদি অঙ্কে ওরা পার্সেন্টেজ এরর বলে দেয়, তাহলে ওরা তো তোকে আসল ভ্যালু বলে দেয়নি। এই যে অঙ্কে যদি পার্সেন্টেজ এরর বলে, তাহলে আনসারটা অলওয়েজ কিসে বেরোবে বল? পার্সেন্টেজ এররই বেরোবে। তাহলে প্রথম কনফিউশন কারোর ভয়, দেখ লিখে লিখে করতে হবে। বাড়িতে কি করবি বলতো? এটা করালাম, বন্ধ হয়ে গেলে ক্লাসটা, ধর 1 ঘন্টার ক্লাস হয়ে গেল, করে নিলি, এখন হলো আধ ঘন্টা খেয়ে দিয়ে নিলি, খেয়ে দিয়ে নেওয়ার পর আবার একটু 15 মিনিট এগুলো দেখ, না দেখে কর। ভয় লাগবেই, কাটবি আবার করবি, ভয় লাগবে কাটবি আবার করবি, পাশে লেখ। 5 বার যদি একই জিনিস করিস, পরে 6 নম্বর বার হতে বাধ্য রে। আমি বলছি কারোর ফিজিক্স কঠিন লাগতেই পারে,
কিন্তু সে 5 বার করবে অঙ্কটা, আর যা সোজা লাগছে সে একবারই হয়ে গেল, ব্যাস এইটুকুনি পার্থক্য। খাটতে হবে, পরিশ্রমের দেখ কোনো কিন্তু বিকল্প নেই। তুই যদি একবার পরিশ্রমের অভ্যাস হয়ে যায় না নিজের মধ্যে, তাহলে ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট। দেখ মোটিভেশন ওই 10 সেকেন্ড হবে, একদিন থাকে, কিন্তু লাইফে রুটিন আর ডিসিপ্লিন কিন্তু সারা জীবন থাকে। মোটিভেশন ওই ধর একটু স্ট্যাটাসে দেখলি মোটিভেশন আজকে পড়তে হবে, একটু হলো, একদিন 1 ঘন্টা হলো, কিন্তু ডিসিপ্লিন বেশি ইম্পর্টেন্ট মোটিভেশনের থেকে। আমি যেটা মনে করি যে আমার প্রতিদিন ভাল লাগছে না তাও বসি, ভাল লাগছে না তাও বসি, এই করতে করতে ঠিক হয়ে যাবে। যাই হোক, অঙ্কে আসি। তাহলে পি ইকুয়াল টু কত লিখলাম, এ কিউব বি স্কোয়ার, সি এর পাওয়ার উপরে উঠলো, সি টু দি পাওয়ার মাইনাস হাফ, ডি টু দি পাওয়ার -1। বোঝা গেল? সি এর মাথায় রুট আছে, তার মানে কত, টু দি পাওয়ার হাফ, উপরে উঠলে কত হবে বল, -হাফ। ডি এর মাথায় কিছু নেই মানে কত আছে, 1, উপরে উঠলে কত হবে, ডি টু দি পাওয়ার -1। তাহলে কি দেখতে পাচ্ছি, গুণ। তাহলে কি এরর বেরোবে, রিলেটিভ এরর। পাওয়ার গুলো সামনে নেমে আসবে, তাহলে এর পাওয়ার কত, এত, সামনে নেমে আসলো। বি এর পাওয়ার কত বল, এত, সামনে নেমে আসলো। সি এর পাওয়ার কত, -হাফ, কিন্তু আসবে কি হিসাবে, প্লাস হিসাবে। আর ডি এর পাওয়ার -1, কিন্তু নামবে কি হিসাবে, প্লাস হিসাবে। নামবে কি হিসাবে, প্লাস হিসাবে। তাহলে বল এবার এর পাওয়ার, এর এরর কত বলা আছে, 1%, বি এর এরর বলা আছে 2%, সি এর এরর বলা আছে 4%, আর ডি এর এরর বলা আছে 3%। তাহলে 3, 4, 7, 2, 9, 9, 3, 12% আনসার আসলো। কিভাবে গুণ থাকলে করতে হবে। এবার এটা তো একটা এক্সাক্ট সম্পর্ক তোকে আমি বলে দিয়েছি, তোকে মনে রাখবি ফিজিক্সে যতগুলো ইকুয়েশন আছে সেই ইকুয়েশন গুলো সম্পর্কের উপর তোকে অঙ্ক দেবে, মাথায় রাখবি, ঠিক আছে? যেমন ধর একটা অঙ্কে তোকে বলেছে যে ভোল্টেজ, বিভব, সরি আমার ভুল, কারেন্ট বিভব না, কোন জায়গায় কারেন্ট মাপছি, কারেন্টের ভ্যালু হচ্ছে 2 ± 0.02 অ্যাম্পিয়ার, আর রেজিস্ট্যান্স হচ্ছে 5 ± 0.05 অ্যাম্পিয়ার। তাহলে তোকে বলছে ফাইন্ড আউট পোটেনশিয়াল, কি বার করতে বলেছে, পোটেনশিয়াল। তাহলে ভালো করে দেখ, বিভব, হ্যাঁ বিভব নির্ণয় করো, বাংলায় লিখবি বিভব নির্ণয় করো। তাহলে এবার ভাব VIR, এই নিয়ে কি পড়েছিলিস তোরা, ওহমস ল বিখ্যাত, কি ছিল, ভি ইকুয়াল টু IR। তাহলে বল ডেল্টা ভি বাই ভি, কিছু নেই মানে আই এর পাওয়ার কত বল, 1, তাহলে 1 নেমে আসলো, ডেল্টা আই বাই আই, আর এর পাওয়ার কত বল, 1, তাহলে কত আসলো বল, ডেল্টা আর বাই আর। তাহলে ডেল্টা ভি বাই ভি, ডেল্টা আই কত বলা আছে, 0.02, আই কত 2, একই রকম ভাবে ডেল্টা আর 0.05, আসল ভ্যালু কত 5। তাহলে ডেল্টা ভি বাই ভি কত আসলো, 0.01 প্লাস 0.01, কত আসলো বল, 0.02, কত হলো বল, 0.02। কিন্তু এটা কি এরর বেরোলো বল, রিলেটিভ। কি এরর বেরোলো, রিলেটিভ। এবার ধর তোর অ্যাবসলিউট চাই, এই অঙ্কে চাইনি বাট আমি বলছি, ধর তোর চাই, মানে শুধু কি চাই, ডেল্টা ভি। তাহলে ভালো করে লেখ, গুণ থাকলে তো সম্ভব না অ্যাবসলিউট এরর বের করা, গুণ থাকলে কি এরর বেরোবে বল, রিলেটিভ। সম্পর্ক থেকে কোনোদিনই অ্যাবসলিউট বেরোবে না, কি এরর বেরোবে বল, রিলেটিভ। কিন্তু তোর চাই অ্যাবসলিউট, তাহলে আসল মান দিয়ে গুণ করব। এবারে আসল মানটা আবার কোথা থেকে পাবো বল, আসল সম্পর্ক থেকে, এই যে আয়ের আসল ভ্যালু 2, আর এর আসল ভ্যালু 5, তাহলে কত হলো বল, 10। তাহলে ভি এর ভ্যালু কত বসালি বল, 10। তাহলে 0.02 ইন্টু 10, তাহলে কত আসলো, বল 0.2। তাহলে ভি কে যদি লিখতে হয় আসল ভ্যালু 10, আর আসল এরর এসছে কত বল, 0.2, এত ভোল্ট। তাহলে সবার ক্লিয়ার? যোগ, আবার বল, লাস্ট টাইম বলছি, দেখ যোগ বিয়োগ হলে কি এরর বেরোবে, অ্যাবসলিউট। তাকে আসল ভ্যালু দিয়ে ভাগ করবি আলাদা করে, তাহলে কি বেরোলো বল, রিলেটিভ। আর গুণ ভাগ থাকলে কি বেরোবে বল, আগে থেকেই রিলেটিভ। সেখান থেকে অ্যাবসলিউট ভ্যালু, মানে অ্যাবসলিউট ভ্যালু বার করতে গেলে আসল ভ্যালু দিয়ে কি করব, গুণ করব। আসল ভ্যালু দিয়ে কোন গুণ, আগে বার করে নেবো রিলেটিভ এররটা, রিলেটিভ এররটা বার করে নেওয়ার পর, আসল ভ্যালু দিয়ে গুণ করব। বলবি দাদা আগের অঙ্কে তো এরকম করা গেল না,
কেউ বলতে পারবি কেন আগের অঙ্কে করা গেল না? কারণ আগের অঙ্কে এবিসিডির কি আসল ভ্যালু বলা ছিল? তাহলে না তুই এখানে বসিয়ে পি এর আসল ভ্যালু পেতিস। আসল ভ্যালুই তো বলা নেই, এবিসিডিটা কিসে বলা? এররে। তাহলে পি এর সবসময় কি বেরোবে বল? এরর। আর এখানে যেহেতু দেখ যাদেরকে গুণ করছি তাদের আলাদা আলাদা করে দুটো জিনিস বলা আছে, আসল ভ্যালুও বলা আছে আবার এররও বলা আছে, তাই তো তুই দুটো করে জিনিস পাবি। এররটা আলাদা করে মানে আসল ভ্যালু তুই আলাদা করে পাবি সেটা আসল সম্পর্ক থেকে, আর এররের সম্পর্ক থেকে কি এরর পাবি? রিলেটিভ। আসল ভ্যালুটা বসিয়ে সেই রিলেটিভ এরর থেকে তুই কি পেয়ে গেলি বল? অ্যাবসোলিউট এরর। কি এরর পেয়ে গেলি বল? অ্যাবসোলিউট এরর। তাহলে দেখ যখন যে কম্পোনেন্ট গুলো গুণ বা যোগ হচ্ছে তাদের, বা বিয়োগ হচ্ছে বা ভাগ হচ্ছে, তাদের আসল ভ্যালু এবং এরর আলাদা করে বলা আছে, তখন তুই সবই বার করতে পারবি একটু মাথা লাগালে। একটু কষ্ট করতে হবে, একটা স্টেপ বেশি বৃদ্ধি করতে হবে, বাট করতে পারবি। কিন্তু যদি না বলা থাকে তাহলে তুই সবসময় শুধু এররটাই পাবি। ক্লিয়ার সবাই? এবার এই অঙ্কটাকে দেখ ঘুরিয়ে কিভাবে আসতে পারে। অনেকের এটা ভুল হয়ে যায় যে যদি তোকে বলে ইফ error of voltage and current is 5% and 2%, find error of resistance. বাংলায়, যদি বিভব ও তড়িৎ প্রবাহের ত্রুটি, যদি বিভব ও তড়িৎ প্রবাহের ত্রুটি 5% ও 2% হয় তাহলে রোধের ত্রুটি নির্ণয় করো। তাহলে রোধের ত্রুটি নির্ণয় করো। দেখ অনেকেরই মনে হবে এটা ভুল প্রসেস, কিন্তু হ্যাঁ এটা ভুল প্রসেস। আগে ভুলটাই বলছি যেটা মনে হবে সবার, যে দাদা বলেছিল ভি ইকুয়াল টু আই আর, তাহলে ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু কত? ডেল্টা আই বাই আই প্লাস ডেল্টা আর বাই আর। ভোল্টেজের এরর কত বলা আছে? 5%। কারেন্টের এরর কত বলা আছে? 2%। তাহলে ডেল্টা আর বাই আর কত হলো? একটা থেকে বাদ দিয়ে বল 3%। কিন্তু এটা ভুল, এই পুরোটাই রং। মনে রাখ এরর বার করার নিয়ম হচ্ছে যেটার এরর বার করতে দিয়েছে, যেটার এরর বার, এখানে কার এরর বার করতে দিয়েছে বল? রেজিস্ট্যান্সের, সেটাকে বাদিকে আনতে হবে আগে। তাহলে ভি ইকুয়াল টু আই আর হলে আর ইকুয়াল টু কত হলো? ভি বাই আই। যতক্ষণ না সেটা আনবি ততক্ষণ এররের ফর্মুলা ইউজ করা যাবে না। বোঝা গেল? দেখ আগেরটাই কিন্তু এই প্রবলেমটা হয়নি। কেন? আগেরটায় আই আর আর বলা ছিল, ভি বার করতে দিয়েছে, ভি বাদিকেই ছিল, কোনো প্রবলেম হয়নি। কিন্তু এটাই তো আর বার করতে দিয়েছে, আর তো বাদিকে নেই, তাহলে আগে যেটাকে বার করতে দিয়েছে তাকে বাকিগুলো এক্সপ্রেশনে লিখবো। এবার বল আর মানে কত হলো? ভি আই টু দি পাওয়ার -1। তাহলে এবার বল কি হবে? পাওয়ার নামবে, তাহলে ভি এর কিছু নেই মানে 1, ডেল্টা ভি বাই ভি প্লাস আয়ের মাথায় কত আছে? -1। কিন্তু আমি কি বললাম? পাওয়ার যখন নামবে নেগেটিভ থাকলেও কি হয় নামবে বল? পজিটিভ হয়ে নামবে। নেগেটিভ থাকলেও কি হয় নামবে বল? পজিটিভ হয়ে নামবে। তাহলে +1 হিসাবেই নামলো ডেল্টা ভি বাই ভি, সরি ডেল্টা আই বাই আই। তাহলে এটা কত পার্সেন্ট বল? কারেন্টটা 2%, এটা কত পার্সেন্ট বল? 5%। তাহলে এই দুটো মিলিয়ে কত হলো বল? 7%। মনে রাখবি এরর কখনো বিয়োগ হবে না, তাহলে এইটা কোনোদিনই হওয়া সম্ভব নয়। তাহলে যেটা বার করতে দিয়েছে সেটাকে আগে একদিকে এনে তারপর করতে হবে। তাহলে দেখ এখানে আর বিয়োগ আসছে না, কিন্তু এখানে কিন্তু প্লাস আসছে, যা হিসাব বললাম। সবাই বুঝেছিস তো? তাহলে এরকম অনেক কিছু আসতে পারে। আর একটা সম্পর্ক বলে দিচ্ছি দেখ, ধর তোকে বলেছে হিট কত তৈরি হবে, এইচ এর ফর্মুলা কত ছিল বল? আই স্কোয়ার আর টি। অঙ্কটা বলছি না এমনি, হিট পড়েছিলিস, জুল হিটিং এফেক্ট। তাহলে ডেল্টা এইচ বাই এইচ কত হবে বল? আই এর পাওয়ার 2, ডেল্টা আই বাই আই আর এর পাওয়ার 1, ডেল্টা আর বাই আর টি এর পাওয়ারও 1, ডেল্টা টি বাই টি। টি মানে টাইম, আর মানে রোধ, এরকম। কিন্তু সেম অঙ্কে ধর তোকে এইচ বার করতে দেয়নি, এই কোশ্চেনটা যদি বলতো তোকে এইচ এর এরর কত, তাহলে এইচটা বাদিকে আছে, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এই সেম অঙ্কে এই সেম ফর্মুলাতে তোকে যদি বলতো আই এর এরর কত, আই কারেন্ট, তাহলে ফার্স্ট লাইন এটা লিখতিস, কিন্তু আগে আই কে বাদিকে আনতে হবে। তাহলে আই স্কোয়ার কত হলো বল? এইচ বাই আর টি। তাহলে আই কত? √এইচ বাই আর টি। তাহলে আই মানে কত পেলাম? এইচ টু দি পাওয়ার +1/2
আরটা রুটে আছে কিন্তু নিচে, তাহলে উপরে তুললে কত মাইনাস হাফ, টিটাও একই রকম ভাবে বল মাইনাস হাফ। কি করে করা হলো বুঝতে পারলি? যেটাকে জানতে চেয়েছে আয়ের রড জানতে চাইলে আগে বাদিকে আই প্রকাশ কর, বাদিকে আগে আই লিখে প্রকাশ কর, যেটাকে জানতে চাইছে তাকে প্রকাশ করতে হবে। এরপর গুণ আছে মানে কি এর রিলেটিভ, আর কি হবে বল পাওয়ার গুলো সামনে নেমে আসবে, তাহলে এইচ এর পাওয়ার হাফ ডেল্টা এইচ বাই এইচ, আর এর পাওয়ার মাইনাস হাফ কিন্তু নামবে কত হয়ে প্লাস হয়ে, টি এর পাওয়ারও মাইনাস কিন্তু নামবে কত হয়ে প্লাস হয়ে। বোঝা গেল? ক্লিয়ার কি ক্লিয়ার না? এই হচ্ছে আমাদের গল্প। শুধু একটা জিনিস এক্সট্রা স্পেশাল ফর্মুলা হিসাবে আপাতত লেভেলে মনে রাখবি, ঠিক আছে? ক্লাসেও বলেছি, পরে যখন আমরা ডিফারেন্সিয়েশন মানে নেক্সট চ্যাপ্টার শিখে যাব তখন দেখ আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এত কিছুর আলাদা আলাদা করে কোনো এরর মনে রাখতে হবে না। ডিফারেন্সিয়েশন এর পরে যখন পড়াবো দেখবি ওখানে একটা ফর্মুলাতেই হবে, হ্যাঁ, এবং ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলাতেই হবে, ওখানে সব একটা দিয়েই হয়ে যাবে, ওটা পরে শিখবো আমরা। স্পেশাল ফর্মুলা, কি ফর্মুলা স্পেশাল, শুধু একটা অঙ্কেই অ্যাপ্লাই হয়। ধর R1 বলা আছে 5 প্লাস মাইনাস 0.05 ওহম, আর R2 বলা আছে, এটা একটু চেঞ্জ করে না ভ্যালুগুলো, 3 প্লাস মাইনাস 0.03, 4 প্লাস মাইনাস 0.04 ওহম। বলি করলাম, করেছি কিন্তু সিরিজটা করেছি দেখ। ফাইন্ড আউট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন প্যারালেল কম্বিনেশন, মানে কি বলেছে সমান্তরাল সমবায়ে তুল্যাঙ্ক রোধ, এটা জানতে চেয়েছে, বুঝতে পারলি? সমান্তরাল সমবায়ের তুল্যাঙ্ক রোধ এটা জানতে চেয়েছে। তাহলে সমান্তরাল সমবায় ফর্মুলা কত হয় 1/rp ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। এবার প্রবলেমটা কি দেখ, প্রবলেমটা কি দেখ, যেহেতু বাদিকটা এরকম 1 করে আছে, বাদিকটা এটা কিন্তু স্কুলে একটা অন্যভাবে শেখাবে, কিন্তু করবি না সেটা, কিন্তু সেটা ভুল। ডিফারেন্স দেখবি একটু বড় হলেই, বা ডিফারেন্স স্কুলে বলছি, কোনো ইনস্টিটিউটে যদি করিস তোরা দেখবি সেখানে ঠিকই বলছে ডিফারেন্সিয়েশন শেখাবে। স্কুলে এটা যেহেতু বাদিকটা দেখ 1 আছে, আমরা এতক্ষণ কি অভ্যাস হয়ে গেছিল শুধু জেড লিখে অভ্যাস হয়ে গেছিল, কিন্তু এটা আমরা এখানে এসছে দেখ 1/z এর মতো দেখতে এসছে, কি এসছে 1/z, তাই এটাকে স্টার দিয়ে রাখ, স্পেশাল ফর্মুলা, শুধুমাত্র এই অঙ্কটার জন্য অ্যাপ্লিকেবল হবে। যখন পরে আমরা ডিফারেন্সিয়েশন শিখে যাব তখন কিন্তু ওই স্পেশাল বলে আর কিছু নেই, তখন সব জেনে গেছিস। তাই কি ফর্মুলাটা, ডেল্টা আরপি বাই আরপি স্কোয়ার ইকুয়াল টু ডেল্টা R1 বাই R1 স্কোয়ার প্লাস ডেল্টা R2 বাই R2 স্কোয়ার, এইটা হলো সম্পর্কটা। সম্পর্কটা বুঝতে পারলি? ডেল্টা আরপি মানে বেসিক্যালি দেখ প্রতিটা লাইনে ডেল্টা আর বাই আর স্কোয়ার কি আছে বল, ডেল্টা আর বাই আর স্কোয়ার, তাহলে দেখ ডেল্টা আর বাই আর স্কোয়ার, ডেল্টা আর বাই R1 স্কোয়ার, ডেল্টা R2 বাই R2 স্কোয়ার, শুধু আপাতত মনে রাখ। নিচে দেখ স্কোয়ার আছে কিন্তু মাথায় রাখ, নিচে কি আছে বল স্কোয়ার আছে, ঠিক আছে? এটাই পরে শিখে যাবি। এটা কিন্তু আমি বারবার বলছি অন্যভাবেও অনেক জায়গায় করা থাকে অনেক বইতে, যেহেতু ফার্স্ট চ্যাপ্টার তার জন্য, কিন্তু সেটা ভুল। কিছু কিছু সময় ওটা দিয়ে উত্তর মিলেও যাবে, এটার সাথে দেখবি সেমই আসবে, কিছু সময় আবার নাও মিলতে পারে। তাই আমি আগেরটা একটু বড় লেভেল একটু কঠিন লাগতে পারে, কিন্তু আগে ঠিকঠাক জানি। তো মনে রাখবি যদি বাদিকটা এরকম থাকে, কিরকম আছে সম্পর্কটাই বল 1/z, এতক্ষণ আমরা বাদিকটা শুধু জেড লিখছিলাম, জেড ইকুয়াল টু দেখ এই দিকটা নিয়ে প্রবলেম নেই, এদিকে 1 থাকুক, তাহলে এটাকে উল্টে দেবো R1 ইনভার্স, এটা কি হবে R2 ইনভার্স, প্রবলেম নেই। প্রবলেম দেখ বাদিকটা কি আমরা 1/z এর জন্য করেছিলাম, করিনি, তাহলে সম্পর্কটা এটা মনে রাখ। তাহলে এখান থেকে বার কর উত্তরটা, তাহলে বল ডেল্টা আরপি বাই আরপি স্কোয়ার কত হচ্ছে, ডেল্টা R1 কত 0.03 বাই 3 স্কোয়ার 0.04 বাই কত 4 স্কোয়ার, তাহলে ডেল্টা আরপি আমি ক্যালকুলেশন করব না, তোরা করে নিবি, এটা ইকুয়াল টু কিছু একটা পাবি যোগ বিয়োগ করে, ক্লিয়ার? কিছু একটা পাবি যোগ বিয়োগ করে, হলো। কিন্তু আবার এই সম্পর্কটা থেকে দেখ কি লেখা যায় 1/rp মানে কত R1 প্লাস R2 বাই R1 R2, তাহলে উল্টে দে, তাহলে কত আসলো বল R1 R2 বাই R1 প্লাস R2, তাহলে R1 R2 কত
আসল ভ্যালুগুলো, আসল ভ্যালু বার করছি, মানে আরপির আসল ভ্যালু, মানে দুটো রোধকে সমান্তরাল বা প্যারালাল কম্বিনেশন লাগালে আসল কত আসতো, কত আসতো বল? 3 4 12, 3 4 12 বাই 3 + 4 মানে কত আসছিল বল? 12/7। কত আসলো বল? 12/7। তাহলে শুধু ডেল্টা আরপি কত আসবে? এই যে এই যোগ বিয়োগ করে যা পাচ্ছিলিস তাকে কত আরপি স্কোয়ার দিয়ে গুণ, এই যে নিচের আরপি স্কোয়ারটা ওদিকে গুণ করে দিলাম, তাহলে শুধু ডেল্টা আরপি কত আসলো বল? আরপি ভ্যালু আলাদা করে বার করে নিয়েছিস তার স্কোয়ার। বোঝা গেল? করলে ডেল্টা আরপি পেয়ে গেলি। তাহলে আরপির ভ্যালু কত হলো? আসল ভ্যালু 12/7 প্লাস মাইনাস দিয়ে এই ডেল্টা আরপি করে যা আসবে আসবে, এটা করে যা পাবি পাবি। বোঝা গেল? আর এই অঙ্কতেই যদি তোকে আবার রিলেটিভ বার করতে বলতো, কি বার করতে বলতো বল? রিলেটিভ এরর। তাহলে ডেল্টা আরপি এই যে আলাদা করে পেয়েছিস এই যে, আর তাকে আরপি দিয়ে ভাগ করতাম, মানে ডেল্টা আরপির যা ভ্যালু আসতো আসতো, আরপির ভ্যালু কত এসছে বল? 12/7 করে যেটা আসতো আসতো। তাহলে কনসেপ্ট গুলো কিন্তু সেম, শুধু এইটার ফর্মুলাটা আলাদা মনে রাখিস। তখন রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন আর আসলে এটাই আসবে। আর বাকি যত ফর্মুলা আছে সব কিন্তু তোর নর্মাল আগে যেরকম শেখালাম সেইগুলোতেই হবে। বোঝা গেল? তাহলে ভালো করে বোঝ। লাস্ট, তাহলে ধর দুটো রাশি যোগ আছে, তাহলে কি এরর বেরোবে? বলতে থাকবি, আমার সাথে ইন্টারঅ্যাকশন করতে থাকবি। রিলেটিভ এরর বেরোবে না, কি এরর বেরোবে? অ্যাবসোলুট। তোকে আলাদা করে রিলেটিভ এরর বার করতে হবে। ক্লিয়ার? ধর দুটো বিয়োগ আছে, তাহলে কি এরর বেরোবে? অ্যাবসোলুট, এবং মাঝের মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। রিলেটিভ এরর বার করতে গেলে আলাদা করে অ্যাবসোলুট এরর বার করব, আলাদা করে আসল ভ্যালু বার করব, যেখানে কিনা সম্পর্কটা মাইনাসই থাকবে, তারপর ভাগ করে দেব। যদি গুণ থাকে বা ভাগ থাকে, গুণ থাকে বা ভাগ থাকে, তাহলে কি হবে? কি এরর বেরোবে? রিলেটিভ। আর কি হবে? পাওয়ার গুলো সামনে নেমে আসবে, পাওয়ার গুলো সামনে নেমে আসবে। পাওয়ার নেগেটিভ থাকলেও কি হয়ে নামবে বল? পজিটিভ হয়ে নামবে। বোঝা গেল? এবং এখানে যদি অ্যাবসোলুট বার করতে হয়, আগে রিলেটিভটা বার করে নিলাম, ওই যে যেমন শেখালাম, আগে রিলেটিভটা বার করে নিলাম, তারপর বল এই নিচে জেড দিয়ে গুণ করব, তাহলে আসল ভ্যালু দিয়ে গুণ করতে হবে পরে। আসল ভ্যালুটা কোথা থেকে পাবো? আসল সম্পর্ক থেকে, এই যে এটা থেকে এটা থেকে। যখন আসল সম্পর্ক করব তখন কিন্তু এটা গুণ আছে, গুণ করব। এটা কি আছে বল? ভাগ আছে, নর্মাল ভাগই করব, মানে তখন কিন্তু আর এটা উপরে তুলে মাইনাসটা নিচে প্লাস হয়ে নামছে প্লাস করব না, তখন যা সম্পর্ক সেই অনুযায়ী আসল ভ্যালুর জন্য কিছু করব না। আসল ভ্যালু মানে ধর জেড একটা কোয়ান্টিটি এবি, এবি যোগ করে হোক বিয়োগ করে হোক গুণ করে হোক ভাগ করে হোক, যেরকম সম্পর্ক বানিয়ে জেড তৈরি করছে, সেখানে এবির আসল ভ্যালু বসালে জেড এর আসল ভ্যালু। আসল ভ্যালুর জন্য সম্পর্কটা ইনট্যাক্ট থাকবে, কিচ্ছু করবি না। বোঝা গেল? কিন্তু ম্যাক্সিমাম গুণ ভাগে এটা দিয়েই হয়ে যাবে। কেন? তোকে পার্সেন্টেজে কোশ্চেন বলা থাকবে ম্যাক্সিমাম সময়। আচ্ছা, কিছু কিছু ফর্মুলা কাজে লাগতে পারে, সেগুলো জেনে নে। ফর্মুলা অঙ্ক করতে, মোমেন্টাম কি হবে বল? এমভি। কাইনেটিক এনার্জি কি হবে বল? হাফ এমভি স্কোয়ার। স্ফিয়ারের ভলিউম কত হবে বল? 4/3 পাই আর কিউ। স্ফিয়ারের ভলিউম। আচ্ছা, এটারও একটা অঙ্ক করে দিচ্ছি, এটা একটা অঙ্ক বাদ চলে গেছে। যদি সিলিন্ডারের ভলিউম চাই তাহলে কত হবে? পাই আর স্কোয়ার এল, চোঙের। স্ফিয়ার মানে গোলক, বাংলা ভাষা না গোলক লিখে নিবি। আর ভলিউম মানে কি বল? আয়তন। এরকম অনেক ফর্মুলা হতে পারে। পোটেনশিয়াল এনার্জি ইউ দিয়ে লেখা হয়, কি হবে? মাস জি এইচ। বুঝতে পারলি? ফোর্সের সাথে কি হবে? মাস ইনটু অ্যাক্সেলারেশন। মোমেন্টামের সাথে ফোর্সের ফর্মুলা, বা মোমেন্টামের সাথে কাইনেটিক এনার্জির ফর্মুলা, পি ইকুয়াল টু √2m_k। তোকে কাইনেটিক এনার্জি এরর বলা থাকবে, মোমেন্টামের এরর জানতে চাইছে। ধর এরকম একটা অঙ্ক করাচ্ছে, দুটো অঙ্ক করাচ্ছে, একটা ভলিউমের অঙ্কটা আর এটা দেখ। বলছে, এটাই ভালো করে বুঝবি, এরর ইন রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ 2%। মানে ব্যাসার্ধের ত্রুটি, বাংলায় লিখবি ব্যাসার্ধের ত্রুটি 2%। ফাইন্ড এরর ইন ভলিউম, আয়তনের ত্রুটি নির্ণয় করো।
তাহলে বল স্ফিয়ারের ভলিউম কত 4/3πr³। কিন্তু মাথায় রাখ এখানে পাওয়ারটা নামবে নেমে আসবে গুণ আছে, কিন্তু ভালো করে দেখ যখন পাওয়ারটা নামবে এই কনস্ট্যান্টটা কিন্তু আর থাকবে না। কোনটা? এই 4/3π। বুঝতে পেরেছিস? এই কনস্ট্যান্টটা কিন্তু কোনোভাবে আর থাকবে না। বলবি যোগ বিয়োগের সময় তো ছিল দাদা। কেন যোগ বিয়োগের সময় দেখ আমরা অ্যাবসোলুট এরর ভাবছি, হ্যাঁ কি না? যোগ বিয়োগের সময় আমরা অ্যাবসোলুট এরর ভাবছি, রিলেটিভ কিন্তু নয়। এখানে কিন্তু গুণ ভাগে কি বেরোচ্ছে? রিলেটিভ। যারা বুঝতে পারছে না তারা এদিকে আয়। দেখ ভি এর ভ্যালু কত 4/3πr³। ডেল্টা ভি এর ভ্যালু কত হবে বল? 4/3π থাকবে ইন্টু ডেল্টা অফ r³ মানছিস? পাই তো কনস্ট্যান্ট, 4/3 তো কনস্ট্যান্ট, তার কি এরর হবে? ভালো করে ভাব, তার কি এরর হবে? এরর মানে কি? আসল ভ্যালু থেকে কতটা ডেভিয়েট করেছে। তো কনস্ট্যান্ট তো ডেভিয়েট করে না। তাহলে ডেল্টা ভি কত হবে বল? 4/3π। কার ভ্যালু চেঞ্জ? ভ্যালু কার এরর হয়েছে বল? আর এর ভ্যালুতে এরর হয়েছে। অঙ্কে কার ভ্যালুতে এরর বলা আছে বল? আর এর। তাহলে ডেল্টা আর কি এরকম হওয়া উচিত। তাহলে আজকে যদি তুই ডেল্টা ভি বাই ভি করতিস তাহলে দেখ 4/3π ডেল্টা r³ বাই 4/3π r³। তাহলে কি হচ্ছে? 4/3π কি হচ্ছে বল? কেটে যাচ্ছে। 4/3π কি হচ্ছে বল? কেটে যাচ্ছে। এবার এটা যে বাকিটা পড়ে থাকছে এটাই ডিফারেন্সিয়েশনে শিখবো। কোথায় শিখবো? ডিফারেন্সিয়েশনে, যে এটা থেকে এটা আসলো কি করে। তোদের লেভেলে আপাতত এখন চ্যাপ্টার 1-এ মনে রাখ, পাওয়ারটা নেমে যাবে, ব্যাস। এটা পড়ে বললাম ডিফারেন্সিয়েশন শিখে গেলে না, দেখবি এই কনস্ট্যান্টে আলাদা কোনো নিয়ম মনে রাখতেই হবে না, কোনো ঝামেলা নেই। ঠিক আছে? তাহলে মনে রাখবি গুণ বা ভাগে সামনের কনস্ট্যান্টটা আসবে না। কেন? কি এরর মাপছি? রিলেটিভ এরর মাপছি বলে। তাহলে ডেল্টা আর বাই আর কত? 2%। তাহলে 3 × 2 কত হলো উত্তর বল? 6%। 3 × 2 কত হলো বল? 6%। একই রকম ভাবে যদি ওই মোমেন্টামের অঙ্কটা দেখি, যে ধর তোকে বলেছে এরর ইন কাইনেটিক এনার্জি, মানে কি বলা? গতিশক্তি is 1%. Find error in momentum. ভরবেগে এরর কত? এই সম্পর্কগুলো লাগবে খুব, হ্যাঁ। তাহলে সম্পর্ক কি? p = √2mk। তাহলে ডেল্টা পি বাই পি এ দেখ 2 এর কনস্ট্যান্ট, তার কোনো এরর হবে না। m মানে কি? গ্যাসের ভর, সেটাও কনস্ট্যান্ট, তার কোনো এরর হবে না, বা এরর হওয়া উচিত। দেখ অ্যাকচুয়ালি কি এটা? √2 ইন্টু, অ্যাকচুয়ালি সম্পর্কটা দেখ, সম্পর্কটা কি? √2 ইন্টু m⁻½ k⁻²। তাহলে ডেল্টা পি বাই পি যখন করবো √2টা আসবে না, কিন্তু এটা কথা উচিত হাফ ডেল্টা এম বাই এম প্লাস হাফ ডেল্টা কে বাই কে। কিন্তু অঙ্কে তো মাসের কোনো এরর বলা নেই। অঙ্কে মাসের কোনো এরর বলে দিচ্ছে? বলেনি, তাই তুই এটাকে বাদ দিয়ে দিলি। বলা নেই মানে মাস কনস্ট্যান্ট, বলা নেই মানে মাস কনস্ট্যান্ট। যদি বলতো তাহলে ভ্যালু বসাতাম, কোনো প্রবলেম নেই। তাহলে কত আসলো? হাফ ডেল্টা কে বাই কে কত পার্সেন্ট বলা? 1%। তাহলে কত হলো উত্তর বল? 0.5%। বোঝা গেল? তাহলে একটু আরেকবার রিপিট করে নিচ্ছি লাস্টে কনস্ট্যান্টটায়। দেখ z = 5a + 3b, ভালো করে শেখ। 5a + 3b যোগ আছে, তাহলে কি এরর বেরোবে? প্রথমে অ্যাবসোলুট, কনস্ট্যান্ট গুলো থাকবে যেরকম থাকার। 5 ডেল্টা a 3 ডেল্টা b, 5a - 3b, তাহলে কি হবে বল? 5 ডেল্টা a প্লাস 3 ডেল্টা b। সব কটা কিন্তু একটা টাইপ করে দিচ্ছি, এরপর কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। 3 নম্বর 15a²b, তাহলে কি হবে? কি এরর? রিলেটিভ এরর। 15টা আর থাকবে না, আর পাওয়ার গুলো নেমে আসবে। তাহলে কত হলো? 2 ডেল্টা a বাই a, b এর পাওয়ার 1 ডেল্টা b বাই e। 16a² বাই b², তাহলে কি লিখবো? 16a² b⁻²। তাহলে কি এরর বেরোবে? রিলেটিভ। 16 আর থাকবে না, আর পাওয়ার গুলো নেমে আসবে। তাহলে 2 ডেল্টা a বাই b এর পাওয়ার মাইনাস আছে, তাও পজিটিভ হয়ে নামবে, ডেল্টা b বাই b। বোঝা গেল? তাহলে সব কটা দেখ, এটা যদি বুঝে যাস সব বুঝে গেছিস, ব্যাস। এখানে সব নিয়ম করে দিয়েছি, এরপর আর কোনো নিয়ম নেই। তাও যদি কোনো কোশ্চেন হয় ক্লাসে পরে জিজ্ঞাসা করে নিবি পরের দিন। ইজি কিন্তু ফর্মুলা। এবার তার মানে কি? আমি কি তার মানে
যোগের ফর্মুলা কোনো রিলেটিভ করতে পারবো না? করতে পারবো। এটা করে এদেরকে ভাগ, বিয়োগেও বল আলাদা আলাদা করে তারপর ভাগ, গুণে বল অ্যাবসলিউট বার করতে পারবো তো? কত? ডেল্টা জেড চাই আমি। তখন তাহলে এই নিচের জেডটা কি হবে বল? ডান দিকে গুণ। নিচের জেডটা কি হবে বল? ডান দিকে গুণ। এই নিচের জেডটা কোত্থেকে পাবো? এই যে এই সম্পর্কটা থেকে, সম্পর্কটা দেওয়া আছে তো। একই রকম ভাবে ভাগের গল্প। তাহলে লাস্ট বলছি, যোগ মানে কি এরর? অ্যাবসলিউট, কনস্ট্যান্ট যা থাকার থাকবে। রিলেটিভ বার করতে গেলে এরর বাই আসল ভ্যালু একটা স্টেপ এক্সট্রা করতে হবে। বিয়োগ করলেও কি এরর? অ্যাবসলিউট, কিন্তু মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। রিলেটিভ বার করতে গেলে এরর বাই আসল ভ্যালু, এররে মাঝের মাইনাসটা প্লাস হচ্ছে, কিন্তু আসল ভ্যালুতে মাইনাসটা মাইনাসই থাকবে আসল ভ্যালু যখন করব। ক্লিয়ার? গুণে কনস্ট্যান্ট থাকবে না, কনস্ট্যান্টেড থাকবে না, পাওয়ার গুলো নেমে আসবে, আর কি এরর বেরোবে? রিলেটিভ এরর। সেখান থেকে যদি অ্যাবসলিউট বোধ করতে চাই, আসল মানকে ডান দিকে গুণ করে দিতে হবে, আসল মানকে ডান দিকে গুণ করতে হবে। তার জন্য আসল মান আলাদা করে আবার সম্পর্ক থেকে বার করতে হবে। ভাগে গুণের মতো লিখবো, তাহলে নিচের গুলো যখন উপরে উঠবে মাইনাস হয়ে উঠবে। যখন লিখবো এরর, কি এরর? রিলেটিভ, কিন্তু যখন পাওয়ার গুলো নিচে নেমে আসবে তখন কিন্তু পজিটিভ হয়েই নেমে আসবে। তাহলে কি এরর পাবো বলো? রিলেটিভ। তাতেও যদি আসল এরর চাই, অ্যাবসলিউট এরর চাই, তাহলে আসল মানটা কি হবে? ডান দিকে গুণ হবে। এবার আসল মানটা আবার কোত্থেকে? সম্পর্ক থেকে। তাহলে আসল মান মানে বুঝছিস তো? তাহলে আসল মানটা যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক, ভাগ হোক, সবসময় সম্পর্ক থেকে পাবো। কখন পাবো? যদি এ বি এর আসল ভ্যালু বলা থাকে। যদি এ বি এর আসল ভ্যালু না বলা থাকে, পার্সেন্টেজ এরর বলা থাকে, তাহলে জেড এর সবসময় কি এরর পাবো বল? পার্সেন্টেজ এরর পাবো। ওকে, থ্যাংক ইউ। এতটা অবধি থাকলো। এগুলো বাড়িতে একটু প্র্যাকটিস কর সবাই। ওকে।